স্বপ্নের নাম মেসি, তাদের স্বপ্ন কিন্তু আজ এই রাজপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার বিভিন্ন গ্রামেই সীমাবদ্ধ থেকে গেছে। শুধু তো ফুটবল খেললেই হবে না, বাড়ির যা পরিস্থিতি সেই অনুযায়ী এরকম মধ্যবিত্ত পরিবারের থেকে ফুটবল খেলাটা খুব চাপের। যে মাঠের মধ্যে যে 90 মিনিট ওইটা আমাদের কাছে কোনো বড় ব্যাপার না, মাঠ থেকে বেরোনোর পরে যে চাপটা সেটা তার থেকেও দ্বিগুণ। খেলা দেখে খুব কম মানুষই সিলেকশন হয়, কিন্তু আগে থেকে ম্যাক্সিমাম প্লেয়ার আগে থেকেই সিলেকশন করা থাকে। ইস্টবেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। চলুন আপনাদের একটা গল্প বলি। এশিয়ান গেমসে পারুল চৌধুরীর নাম মনে আছে? যিনি 2003 সালে স্বর্ণপদক জিতেছিলেন 5000 মিটার দৌড়ে। একেবারে গরিব কৃষক পরিবার থেকে উঠে আসা উত্তরপ্রদেশের একটি মেয়ে, তিনি এশিয়ান গেমসে অংশগ্রহণ করলেন এবং সেখানে স্বর্ণপদক লাভ করলেন। জানেন সেই স্বর্ণপদক জয়ের আগে তার মনের ভাবনা চিন্তা কী ছিল? তিনি ভেবেছিলেন যে তিনি যদি এশিয়ান গেমসে সেদিনকার পদকটা পান তাহলে তার পুলিশে চাকরি বাধা। অর্থাৎ ভাবুন, একটি এশিয়ান গেমস, একটি বিশ্বমানের খেলায় তিনি অংশগ্রহণ করছেন এবং সেখানে তার ভাবনা এটা থাকছে না কোনো একজন খেলোয়াড়ের যে তিনি সেই পদকটি পাবেন। তাদের ভাবনা থাকছে যে আমি যদি আজ জয়লাভ করি তাহলে আমার পরিবার অন্তত দুটো ভালো খেতে পারবে, দুটো চাল দুবেলা ফুটিয়ে খেতে পারবে, কারণ আমি এই পদকটা জিতলে পুলিশের চাকরি পাবো। ঠিক এই পরিস্থিতি আমাদের দেশের, আমাদের রাজ্যেরও খেলার জগতে, এবং সেখানে আমাদের সঙ্গে এখন রয়েছেন রাজীব ঘোষ, যিনিও কিন্তু সেই একই রকম একই অবস্থার শিকার। কারণ সারা জীবন যারা স্বপ্ন দেখে গিয়েছেন যে আমরা ফুটবল পায়ে রেখে ফুটবল খেলে সংসার করে তুলব, একটা স্বপ্ন জয় করব, একটা বিশাল নাম করব, যাদের স্বপ্নের নাম মেসি, তাদের স্বপ্ন কিন্তু আজ এই রাজপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার বিভিন্ন গ্রামেই সীমাবদ্ধ থেকে গেছে। কথা বলবো দাদা, প্রথমেই আসি, এই খেলার শুরুটা আপনার কবে থেকে? খেলা ছোটোবেলা থেকেই ফুটবল খেলতে ভালোবাসতাম, তো পাড়ার মাঠে খেলতাম। এইখানে অরুণোদয় সংঘ, পাশের পাড়া জগদ্দল মাঠ, তো প্র্যাকটিস শুরু করি সমাজসেবী ক্লাব চৌহাটি, তো ওখানে স্যার ছিলেন বিমল স্যার। তারপরে ওখান থেকে খেলে বৈকুণ্ঠপুর তরুণ সংঘ বিটিএস মাঠের হয়ে ডিস্ট্রিক্ট খেলি। তারপর থেকে ডিস্ট্রিক্টে সুজিত কর্মকার, উনি খুব সাহায্য করেছিলেন, আর বিমল স্যার ওনারা এতটাই সাহায্য করেন যে ফুটবল জগতে আসা ওনাদের হাত ধরেই, কীভাবে বল মারবো ওনারা পায়ে হাত দিয়ে দেখিয়ে দিত যে এরকমভাবে বল মারতে হবে। তো ওনাদের কথাটা কোনো দিনই ভুলবো না যতদিন বেঁচে থাকবো বা যতদিন ফুটবল খেলবো। এই দুটো মানুষ খুব হেল্প করেছেন আমাদের ফুটবলের পিছনে। তারপরে ওখান থেকে ডিস্ট্রিক্ট খেলা, তারপরে ওয়াইএমএসের হয়ে সোনারপুরে 3rd ডিভিশন খেলা, ওইখান থেকে আন্ডার-15 ইস্টবেঙ্গলে চান্স পাই। তারপরে 3rd ডিভিশন খেলি, তারপরে খেলি 1st ডিভিশন কালীঘাট স্পোর্টস লাভার্সের হয়ে। তারপরের বছর খেলি সিসিএফসি ক্লাবের হয়ে 1st ডিভিশন, নেক্সট ইয়ার খেলি মেসার্সের প্রিমিয়ারের হয়ে। তো খেলাটা ছোটো থেকেই খুব ভালোবাসি, এই কারণেই ফুটবলটাকে বেছে নেওয়া। তো শুধু তো ফুটবল খেললেই হবে না, বাড়ির যা পরিস্থিতি সেই অনুযায়ী এরকম মধ্যবিত্ত পরিবারের থেকে ফুটবল খেলাটা খুব চাপের। যারা এরকম মধ্যবিত্ত পরিবারের লোক আছে তারা জানে যে মাঠের মধ্যে যে 90 মিনিট ওইটা আমাদের কাছে কোনো বড় ব্যাপার না, মাঠ থেকে বেরোনোর পরে যে চাপটা সেটা তার থেকেও দ্বিগুণ। তো এইভাবেই ফুটবলটা আপাতত এখনও চালিয়ে যাচ্ছি, জানি না কতদিন চালাতে পারবো এইভাবে। এই আপনি এখন কোন পজিশনে খেলেন? আমি খেলি লেফট উইং, রাইট উইং, দুটো পজিশনেই খেলি। আচ্ছা, খেলার মাঠের চ্যালেঞ্জ যতটা বড় তার থেকে খেলার মাঠের বাইরের চ্যালেঞ্জ তার থেকে বেশি বড়, আপনি বললেন। কি কি চ্যালেঞ্জ মনে হয়েছে এতদিনকার আপনার জীবনে? এই ফার্স্ট খেলা শুরু যখন করি
তখন ছিল মানে প্র্যাকটিসে যেতাম, লোকের কাছ থেকে বুট চেয়ে নিয়ে আসতাম ফুটবল প্র্যাকটিস করবো বলে। হয়তো যাদের কাছে বুট ছিল তারা হয়তো প্র্যাকটিস করতো না, আমি চেয়ে নিয়ে আসতাম যে ছেঁড়া বুট দিত, ওই বুট পরেও প্র্যাকটিস করেছি, খেলেছি এইরকম। তারপরে বাড়িতে সবাই হেল্প করতো, কিন্তু বাবা অতটা ছিল না যে সব সময় বুট ফুট কিনে দেবে। একবারই বাড়ি থেকে কিনে দিয়েছিল, তারপর থেকে স্যারেরাই ভালো খেলতাম বলে স্যারেরাই ওনারা হেল্প করতো অনেকটা। তো তারপর থেকে দেখলাম যে না, শুধু ফুটবল তো খেললে হবে না, তার সাথে সাথে কিছু কাজও করতে হবে। কিন্তু বাবা মারও বয়স হচ্ছে, বাবার 70+ বয়স, মার 55 বছর বয়স। তো এইভাবে শুধু ফুটবল খেললে তো হবে না, ফুটবলে এখন আমরা কলকাতা মাঠে খেলি, সেরকমভাবে কিছু পাই না। তো এই কলকাতা মাঠের ফুটবল 3 মাস 4 মাস, তারপরে যে সময়টা সেটা কিভাবে কাটাবো, তার জন্য তো একটা কাজের দরকার। সেই জন্যই আমার কাজটা, যে আমি কাজটা করি গাড়ি ধোয়ার, ওইটা বেছে নেওয়া। ওখানকার লোকেরাও আমাকে খুব হেল্প করে, কারণ আমি সকালে প্র্যাকটিস থাকলে রাত 12টা 12:30 1টা পর্যন্ত গিয়ে গাড়ি ধুয়ে আসি, আবার সকালে প্র্যাকটিস গেলাম, আবার এসে কাজ করলাম, আবার রাত্রেবেলা গিয়ে গাড়ি ধুয়ে সকালে প্র্যাকটিস গেলাম। এই প্র্যাকটিসের পরে এসে আবার এই যে কাজটা করা, মানে এইটা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে। মানে সব সময় শরীর দেয় না, কিন্তু মানে বাড়িতে আসতেও চাই না, কারণ বাড়িতে চলে আসলে কাজটা হয়তো চলে যেতেও পারে। সেই হিসাবে ওই প্র্যাকটিস করে এসে আবার কাজ করা, এইগুলো একটু সিজনে একটু চাপ হয়ে যায় আমাদের পক্ষে। আচ্ছা, আপনার মতো তো এরকম বহু খেলোয়াড় আছে, আপনার হয়তো বন্ধু বান্ধব বা একসঙ্গে আপনারা খেলেন, যারা এই রকম অবস্থায় রয়েছেন যে যাদের অর্থাভাব এতটাই যে তাদেরকে আলাদা করে অন্যান্য বিভিন্ন কাজ বেছে নিতে হয়েছে, এরকম কেউ আছেন? হ্যাঁ, আমাদের অনেক মানে বন্ধুবান্ধবই আছে, হয়তো তারা খেলাই ছেড়ে দিয়েছে এখন, মানে তারা আর খেলে না, শুধু এইটুকানি বলে যে খেলে কি হবে, কি করব, বয়স হয়ে যাচ্ছে। সেই জন্য হয়তো তারা কাজবাজের সাথে, অনেকেই আছে কাজবাজের সাথে যুক্ত, এই পাড়ায় টুকটাক খেলে এখনও। জানি না আমি কতদূর কি এইভাবে খেলতে পারবো, কিন্তু যতদিন পারি এইভাবে চেষ্টা করব, ওদের মধ্যে আমি হাল ছেড়ে দেবো না। আমি সবাইকেই বলি যারা খেলে যে কাজের সাথে সাথে খেলাধুলাটাও চালিয়ে যাওয়ার চেষ্টা কর। কিছু জন দেখি যে কাজবাজও করে, খেলেও আমার মতন, কিন্তু মানে ওই প্র্যাকটিসের পরে খেলা, অনেকে আছে প্র্যাকটিসের পরে বাড়িতে গিয়ে শান্তিমনে রেস্ট নেয়, এই জায়গাটা আমরা পাই না। তো এই জায়গাটা একটু খারাপ লাগে, যে ওই জায়গাটায় আমরাও যদি একটু রেস্ট পেতাম, মাঠে আরও একটু বেশি এফোর্ট দিতে পারতাম। তো হয়ে ওঠে না, এইভাবেই খেলে যাচ্ছি। আচ্ছা, এই বড় বড় ক্লাবে যে সুযোগ পাওয়ার প্রক্রিয়াটা কীরকমভাবে হয়, মানে আমাদের বাংলায় কিভাবে হচ্ছে? বাংলায় হয় ট্রায়াল দিয়ে, অনেক সময় ট্রায়াল নেয়, কিন্তু ট্রায়াল থেকে খুব একজনকে সিলেকশন করে বলে আমার মনে হয় না, কারণ আমিও অনেক ট্রায়াল দিয়েছি, অনেক জায়গায় বাতও দিয়ে দিয়েছেন। মানে ওদের একটা আলাদা করে দেখে রাখা থাকে যে এই প্লেয়ারগুলোকে নেওয়া হবে, তার সত্ত্বেও ট্রায়াল নেওয়া হচ্ছে। তো আমার বক্তব্য যে প্লেয়ার যেখানে নেওয়াই হবে না, তো ট্রায়াল নেওয়ার কোনো দরকারই নেই। এরকম প্রচুর ছেলে অনেক দূর থেকে আসে, স্টেশনে রাত কাটায়, তাদের দেখে আমার আরও খারাপ লাগে। বাঁকুড়া, বীরভূম, এরকম অনেক ছেলের সাথে আমার আলাপ হয়েছে, 2 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন এরকম প্র্যাকটিসে এসে তাদেরকে আবার ছেড়ে দেয়। তো এই জিনিসগুলো যাতে একটু বন্ধ হয়, যদি পছন্দ না হয় 2 দিন 3 দিন থেকে ছেড়ে দেওয়াই ভালো, তাহলে সেই মানুষগুলো আর কষ্ট করে এতদিন মানে বাড়ির বাইরে স্টেশনে রাস্তায় যেন দিন কাটাতে না হয়। এই জিনিসগুলো একটু বন্ধ হওয়া দরকার আছে। আচ্ছা, এত বছর দেখলেন আপনি এই খেলার জগৎটাকে, যে কয় বছর দেখেছেন, সেক্ষেত্রে এই যে লবিবাজি, আগেও আমরা কথা বলছিলাম এই বিষয়টা, বা এখনও আপনি বললেন যে আগের থেকে চয়েস করা থাকে সবাইকে, তারপরে তাকে নেওয়া হয় খেলায়, এটা তো একটা বিশাল প্রভাব ফেলছে বাংলার ফুটবলারদের মধ্যে। এইবারে মুখ দেখে কে পাঠালো, সেই হিসাবে দেখে খেলা দেখে খুব কম মানুষই সিলেকশন হয়, কিন্তু আগে থেকে ম্যাক্সিমাম প্লেয়ার আগে থেকেই সিলেকশন করা থাকে, তারপরেও মানে ট্রায়ালটা নেওয়া হয়। আমাদের এদিকে লোকরা এরকমই যে অনেক জুনিয়র ফুটবলাররা আছে, খুব ভালো খেলে, ওপরের দিকে যেতে চায়। আমাদের এদিকে সেরকম লোক নেই। যেমন উত্তর 24 পরগনার দিকে নবাব কাকু আছেন, উনি অনেক প্লেয়ার তৈরি করেছেন, বা অনেক জুনিয়র প্লেয়ার ওনার কাছে যায় আমাদের এখান থেকেও। তো এরকম দ্বিতীয় নবাব কাকু যদি এই মানে দক্ষিণ 24 পরগনায় থাকে, তো আশা করি এইখান থেকে অনেক ফুটবলার উঠবে। সেটার একটা প্রয়োজন আছে। আমাদের এখানে প্লেয়ার অনেক আছে, অনেক নামকরা প্লেয়ার আছে, কিন্তু তারা সেই হিসাবে জুনিয়র প্লেয়ারদের যারা ভালো খেলে তারা সেইভাবে সাপোর্ট করে না, যে তাদেরকে একটু ক্লাবের ব্যবস্থা করে দেওয়া বা ট্রায়ালেও পাঠানো, যে দেখুক ছেলেগুলো, খেলা দেখে সিলেকশন করুক, মানে সেই লোকটুকুনিও এখানে নেই, মানে খুবই কম আছে। আচ্ছা,
খেপের মাঠের প্রসঙ্গে একটু আসি। আপনারা তো মানে এখন খেলোয়াড়দের সকলেরই একটা এই অর্থ উপার্জনের জায়গা খেপের মাঠ, সেটা নিয়ে বিভিন্ন সমালোচনা আছে, সেটা না থাকা নিয়ে সমালোচনা রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই খেপের মাঠ আজ আপনাদের মতো ফুটবলার যারা উঠতে চাইছেন কিন্তু উঠতে পারছেন না, অর্থাভাব যাদের রয়েছে, যাদের প্রতিদিন মাথায় এটা ঘোরে যে আমরা খেলবো কতটা ভালো থেকে সংসারে কতটা টাকা দিতে পারবো, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেখানে খেপের মাঠ কী কী গুরুত্ব পাচ্ছে বা আপনারা খেপের মাঠকে কীভাবে দেখেন? খেপের কলকাতা মাঠ খেলা হয় 3 মাস 4 মাস, বাকি যারা প্রফেশনাল ফুটবল খেলে সবাই তো আর আমার মতন এরকম গাড়ি ধোয়ার কাজ করে না বা অন্য কোনো কাজ করে না। যারা প্রফেশনালি ফুটবল খেলা তারা কি করবে, 4টে মাস ওই কলকাতা মাঠ হয়ে যাওয়ার পরে কলকাতা মাঠে তো এমন কোনো অর্থ দেয় না যে বাকি সারা বছরটা চলবে। তো খেপের মাঠটা তা খেলবে না, তারা কি করবে? অবশ্যই খেলা দরকার, কিন্তু এর বিকল্প তো কিছু নেই। আজকে কলকাতা মাঠ খেলে যদি একটা ছেলে ভালো চাকরি পেত, তাহলে মনে হতো যে না, খেপের মাঠটা খেলবো না, আমি কলকাতা মাঠটাই ভালো করে খেলবো। কলকাতা মাঠে এখনও চাকরিও নেই সেইভাবে, খেলার 4 মাস খেলে সেইভাবে টাকা পয়সাও পায় না, তো কী করবে মানুষ? তো খেপের মাঠটা নিয়ে আমার আর কিছু বলার নেই, খেপটা চলবে। অনেকে তো এভাবেই খেলতে ঢোকেন বা খেলার জগতে প্রবেশ করেন এটা ভেবে যে আমরা এই পুলিশে চাকরি পাবো বা আমরা এরকম জায়গায় চাকরি পাবো। পুলিশে চাকরি পাবো, চাকরিটাই তো নেই। আগে যা চাকরি ছিল 2008, 9, 10, 11 এরকম টাইমে চাকরি হয়েছে। এখন হচ্ছে বেঙ্গল খেললে তারপরে চাকরি। 1 বছরে কটা ছেলে বেঙ্গল খেলবে? 20টা 21টা, এতগুলো, এত পশ্চিমবঙ্গে এত বড় রাজ্য, এত মানুষ, ওই সারা বছরে যদি 20-21টা জন চাকরি পায়, তাহলে বাকি ছেলেগুলো কি করবে? আর তো কোনো চাকরির অপশান নেই। ওই বেঙ্গল করলে চাকরি, না থাকলে চাকরি নেই। ওই ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হলে তারপরে হয়তো নমসটা হবে, তারপরে চাকরি। এই কিছু কিছু জায়গায়, আর তো কোনো চাকরি নেই। আগে ইস্টবেঙ্গল মোহনবাগান খেললেও চাকরি হতো, এখন তো সেইগুলোও নেই। তো মানুষ কী করবে? এখন খেপ খেলবে না। ছোটোবেলায় তো স্বপ্ন দেখেছিলেন যে কোনো খেলোয়াড়দের দেখে যে আমি খেলতে যাব, খেলার জগতে প্রবেশ করব, সেরকম বাঙালি ভারতীয় ফুটবলার কারা রয়েছেন? বাঙালি আমাদের এদিককারে অনেক ফুটবলার রয়েছেন, যেরকম আমাদের সুরাজ মণ্ডল ছিল, ওনাকে আমরা দেখেছি যে ছোটোবেলা থেকে, মানে ওনার খেলা দেখেই বড় হয়েছি। সুরাজ মণ্ডল, এদিকে শুকুরদা, আমাদের এদিকে শ্যাম মণ্ডল, তো এরা অনেক ফুটবলারই ছিল। এদিকে পাপ্পু সিং, এদের আমরা খেলা দেখেছি, তো ভালো লাগতো। এদিকে মেহতাব হোসেন, এরা ছিল, তো খেলা তো দেখতাম, খুব ভালো লাগতো। কিন্তু যেই ইচ্ছেটা ছিল যে এদের মতন করে খেলবো, কলকাতা মাঠে যাব, গিয়ে ওরকম পজিশানে খেলবো, কিন্তু যাওয়ার পরে ভাবছি যে জায়গার যাওয়াটা অতটা সহজ না। কিন্তু সেই পরিস্থিতিটা এখন আর নেই যে ইস্টবেঙ্গল মোহনবাগান খেললেই যে চাকরি হবে, এইটাও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ইস্টবেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের যে একটা ফ্যান বেস এবং তার সঙ্গে আমাদের ফুটবল চেতনাটা খুব জায়গায় গিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান আর আরেকটু উপরে উঠলে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল, এদের মধ্যে কিন্তু ফুটবল চেতনাটা সীমাবদ্ধ। এর বাইরে যে একটা জগৎ আছে, এটা কিন্তু আমাদের রাজ্যে দেশে অনেকেই জানেন না, সেই জগৎটা আপনারা দেখছেন। এই জগতে ফুটবল মাঠের ওই যে বললাম যে 90 মিনিটটা কাটানোটা কোনো ব্যাপার না, ওইটা আমাদের কাছে অতটা কষ্টের না। তারপরে বেরিয়ে যে স্ট্রাগলটা করতে হয় সেটা আরও বেশি কষ্টের। যে এই কাজবাজের পরে টাইম বের করে প্র্যাকটিস করা, সেই এফোর্টটা দেওয়া, আবার কলকাতা মাঠে গিয়ে এফোর্ট দেওয়া, আবার এসে কাজ করা, এইগুলো একটু খুব চাপ হয়ে যায়। মানে আমাদের মতন পরিবারে যারা খেলে তারা বুঝতে পারবে যে মধ্যবিত্ত পরিবার থেকে খেলাটা কতটা কষ্টকর। যারা মাঠের বাইরে থাকে যে বলে যে আজকে ছেলেটা খেলতে পারলো না, কিন্তু কী কারণে খেলতে পারলো না আজকে, তারা সেইটা দেখে না। এলাকায় ধরুন এখন তো বিশ্বকাপের মরশুম, আমরা দেখতেই পাচ্ছি কেউ ব্রাজিলের সাপোর্টার, কেউ আর্জেন্টিনার, সবাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পতাকা লাগানো হচ্ছে, বিভিন্ন জার্সি কেনা হচ্ছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নিজেদের পয়সা তুলে। কিন্তু এই যে বাংলার ফুটবল, সেখানে কিন্তু অর্থ দেওয়ার মতো, লগ্নি করার মতো বা সাহায্য করার মতো লোক সংখ্যা দিনের পর দিন কমে আসছে। কি বলবেন সেটা নিয়ে? আমাদের ছোট ছোট দেশগুলো আজকে 2 লাখ, 3 লাখ, 5 লাখ জনসংখ্যা, তারা আজকে বিশ্বকাপ খেলছে। আমাদের 140 কোটির ওপরে জনসংখ্যা, আজকে সেখান থেকে 11টা প্লেয়ার তৈরি হচ্ছে না। মানে এর থেকে দুঃখের বিষয় আর কিছু হয় না। মানে তৈরি করতে পারছে না, যারা উপর মহলে বসে আছে এই ক্রীড়া সংস্থা নিয়ে, তারাই বলতে পারবেন যে তারা কেন 11টা প্লেয়ার তৈরি করতে পারছে না। মানে এইটা ভাবনা চিন্তার বাইরে। আপনারা এরকম নিজেরা কখনো কোথাও গেছেন, কারো দ্বারস্থ হয়েছেন কিছু অর্থ সাহায্যের জন্য?
আমরা সেরকমভাবে প্র্যাকটিস থেকেই সাহায্য পেতাম, যেহেতু টুকটাক খেলতাম বলে স্যারেরাই সাহায্য করতো। সেরকমভাবে সাহায্য কারোর কাছে চাইনি আপাতত, স্যাররাই জোগাড় করে দিতেন যতটুকু পারতেন। সেই জোগাড়টাও কি হয় যতটা আর কি জোগাড় হওয়া যায়? মানে ওই স্যাররা যতটুকুনি দিতেন ওই ফুটবলে কিটস টিটস এইগুলোরই ব্যবস্থা করে দিতেন, এর থেকে বেশি কিছু নয়। কি মনে হয় এখন তো রাজ্যে নতুন সরকার, নতুন সংস্থা সব আসছে, কিছু দাবি আপনাদেরও তো থাকছে যে সরকারের কাছে এটাই দাবি যে কলকাতার আগে যে ফুটবলের যে উত্তেজনাটা ছিল, একদমই মানুষের মধ্যে সেই আবেগটা হারিয়ে গেছে। সেই সিস্টেমটাকে যদি চেঞ্জ করে আগের মতন যদি ফুটবলটাকে ফিরিয়ে আনা যায়, এটা ফুটবলারদের পক্ষেও ভালো। সাধারণ মানুষ এখন কলকাতা লিগ মানে দেখতে চায় না কেউ, লাইভ টেলিকাস্টও হয় না, অনেকেই দেখতে চায় না। ফোনে কতজন মানুষ দেখে। আগে আমরা পাড়ায় বসে খেলা দেখতাম সবাই একসাথে, এখন সেই জিনিসটাও নেই। যেই কলকাতা মাঠে যেই ফুটবলের আবেগটাকে যদি একটু ফিরিয়ে আনা যায়, তো বাঙালি ফুটবলার অনেক উঠে আসবে। বারংবার এই ম্যাচ ফিক্সিং, এই নেক্সাসটা নিয়ে বারংবার সমালোচনা চলে আর কি, যে ফিক্সিংয়ের জন্যই আজ কোনো একটি দল কোনো একটি খেলতে নেমে আর একটা দলকে জিতিয়ে দিচ্ছে, সেটা মানে একেবারে আগের থেকে সেট করাই থাকে। এটাও কি কোনোভাবে আজকের দুনিয়ায় এসে এই ম্যাচ নিয়ে মানুষের যে আবেগ সেটাকে কমিয়ে দিচ্ছে? অবশ্যই এই মানুষ একটা ভালো খেলা দেখতে চায়। একটা মানুষ টিম এতদিন প্র্যাকটিস করে যে মাঠে নামে, যে আমরা লক্ষ্য থাকে যে জিতবো, কিন্তু কিছু কিছু প্লেয়ার থাকে তাদের যদি মোটিভ থাকে যে না আমি টিমটাকে হারাবো, তো খেলার সিস্টেমটাই পুরোটাই খেলা হয়ে যাবে। তো লোকে সেই জন্যই অনেকে খেলা দেখতে চায় না। এই গোল খাচ্ছে, এরকমভাবে খেলা হচ্ছে, মানুষ এর আগেও কিছুটা খেলা দেখতে চায় না, যে এরকম খেলা দেখবো না আমরা। মানে দেখেই বোঝা যায় যে ফিক্সিং বা এরকম খেলা দেখতে মানুষ পছন্দ করে না। একটা যে খেলা হবে, আগে খেলা হলে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হলে যেই উত্তেজনাটা থাকতো, এখন সেটার মানে হাফেরও হাফ নেই বললেই চলে। এবং সেখান থেকে যারা জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক, কাউন্সিলর, যারা পঞ্চায়েত প্রধান, তাদেরকেও তো সেদিকে লক্ষ্য রাখা উচিত, কারণ সেখান থেকেও এখানেও দুর্নীতির অনেক অভিযোগ আছে। হ্যাঁ, এখানেও দুর্নীতির অভিযোগ আছে। এইগুলোতে নতুন সরকারকে বলবো এইগুলো একটু চিন্তা ভাবনা করা দরকার, যে মানুষের মধ্যে থেকে খেলার জগৎটা পুরো হারিয়ে গেছে, মানে খেলার আবেগটা নেই। আজকে থেকে আমাদের থেকে জুনিয়র প্লেয়াররা যারা, তারাই মাঠে আসতে চায় না। তো সেই খেলার আবেগটাকে যদি ফিরিয়ে আনা যায়, তাদেরকে যদি মাঠে আনা যায়, অনেক প্রতিভাবান প্লেয়ার উঠে আসতে পারবে। আপনি যে এই গাড়ি মুছছেন, সেই কাজটা করেন, সেখানেও তো প্রচুর মানুষ আপনাকে সমর্থন করেন, আপনি বললেন। এবং সেখানে তাদের কি মতামত আপনার এই জীবনযাত্রাটা নিয়ে? না, তারা আমাকে খুব সাপোর্ট করে বলতে, আমি কোনো সময় প্র্যাকটিসে পায়ে লাগলো, আমি আসতে পারলাম না, আমি বললে ওনারাও বলে ঠিক আছে আসতে হবে না। মানে ওনারা খুব আমাকে সাপোর্ট করে। আমি রাত্রিবেলা 12টা 12:30টায় গিয়ে একটা কমপ্লেক্সে গাড়ি দিই, ওনারাও কোনো অবজেকশন করে না, রাজু তুমি তোমার মতন করো, ভালো করে খেলো, দেখো যদি কিছু করতে পারো। ওনারাও খুব সাপোর্ট করেন, খুব ভালো। এইটার দেখে খুব ভালো লাগে যে ওনারা সাপোর্ট করছে। আপনি মেসি ভক্ত, কোনোদিন মেসির পাশে গিয়ে দাঁড়াতে ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা তো ছিল, কিন্তু যা দেখলাম এখানে আসার পরে, মেসি এসেছিলেন যখন, যাওয়ার তো খুব ইচ্ছা ছিল, কিন্তু পরিস্থিতি যা হয়ে উঠেছিল, এখন যাইনি। একদিকে ভালোই হয়েছে, কারণ টাকাটা বেকার নষ্ট হতো।